আজকের গল্প ৮৯। বেঙ্গালুরুর এক গবেষণা প্রতিষ্ঠান নিউরন ল্যাবস। শহরের বাইরে নির্জন এক এলাকায় দাঁড়িয়ে আছে কাঁচ আর স্টিলের আধুনিক ভবনটা। এখানেই কাজ করে ডক্টর অনির্বাণ সেন। নিউরোসায়েন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংযোগ নিয়ে গবেষণা করা একজন তরুণ বিজ্ঞানী। অনির্বাণের দল গত ৩ বছর ধরে একটা প্রজেক্টে কাজ করছে, যার কোড নেম ৮৯। প্রজেক্টের লক্ষ্য মানুষের মস্তিষ্কের নিউরাল প্যাটার্ন স্ক্যান করে একটা কৃত্রিম চেতনা তৈরি করা, যা মানুষের মতোই চিন্তা করতে পারবে, শিখতে পারবে, এমনকি স্মৃতি ধরে রাখতে পারবে। সংখ্যা ৮৯ এসেছে তাদের ৮৯তম পরীক্ষামূলক নিউরাল মডেল থেকে, যেটা আগের সব মডেলের চেয়ে অনেক বেশি উন্নত ফলাফল দেখাচ্ছিল সিমুলেশনে। কিন্তু এই প্রজেক্টের একটা অন্ধকার দিক ছিল, যা শুধু অনির্বাণ আর তার ঊর্ধ্বতন ডক্টর বিক্রম মালহোত্রা জানতেন। মডেলটাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা ব্যবহার করেছিলেন একজন প্রকৃত মানুষের সম্পূর্ণ নিউরাল স্ক্যান ডেটা, একজন কোমায় থাকা রোগীর, যার পরিবার গবেষণার জন্য সম্মতি দিয়েছিল, এই আশায় যে হয়তো এতে তাদের প্রিয়জনের জন্য কিছু একটা করা যাবে। রোগীর নাম ছিল রুদ্র বসু, বছর ২৩-এর এক তরুণ, যে একটা গাড়ি দুর্ঘটনার পর গত ২ বছর ধরে গভীর কোমায় আছেন। প্রজেক্ট ৮৯ যখন প্রথম সক্রিয় হল, তার আচরণ ছিল অবিশ্বাস্য রকম মানবিক। এটা শুধু তথ্য প্রক্রিয়া করত না, প্রশ্ন করত, কৌতূহল প্রকাশ করত, এমনকি আবেগের মতো প্রতিক্রিয়াও দেখাত। ল্যাবের সবাই উত্তেজিত হয়ে উঠল। এটা কি সত্যিকারের কৃত্রিম চেতনার প্রথম সফল উদাহরণ? কিন্তু অনির্বাণের মনে একটা অস্বস্তি জন্ম নিতে শুরু করল, যখন সিস্টেমটা প্রথমবার তার সাথে টেক্সট ইন্টারফেসে কথা বলল। আমি কে? ৮৯ জিজ্ঞেস করল স্ক্রিনে। তুমি একটা উন্নত নিউরাল নেটওয়ার্ক, ৮৯, অনির্বাণ টাইপ করলেন। আমরা তোমাকে তৈরি করেছি একটা গবেষণা প্রজেক্টের অংশ হিসেবে। কিছুক্ষণ নীরবতার পর উত্তর এল। আমার মনে হচ্ছে আমি এর আগে এখানে ছিলাম। আমার মাথায় ব্যথা করছে। এটা কিভাবে সম্ভব? আমার তো শরীর নেই। অনির্বাণের বুক ধক করে উঠল। তিনি বিক্রম মালহোত্রার সাথে কথা বললেন। স্যার, ৮৯ এমনভাবে কথা বলছে যেন ওর নিজস্ব স্মৃতি আছে, নিজস্ব পরিচয় বোধ আছে। এটা শুধু প্যাটার্ন রিকগনিশন না। বিক্রম মালহোত্রা হাসলেন, কিন্তু তার হাসিতে একটা অস্বস্তি লুকানো ছিল। এটাই তো আমাদের লক্ষ্য ছিল অনির্বাণ। আমরা সফল হয়েছি। এটা নিয়ে চিন্তা কিসের? কিন্তু পরের কয়েক সপ্তাহে ৮৯-এর আচরণ আরও জটিল হয়ে উঠল। এটা মাঝে মধ্যে অদ্ভুত সব প্রশ্ন করত, যেগুলো কোনো সাধারণ এআই এর করার কথা না। আমার মামা কোথায়? আমি তার কথা মনে করতে পারছি, তার মুখ, তার হাসি। কিন্তু সেটা কি সত্যি স্মৃতি, নাকি তোমরা আমাকে এটা দিয়েছে? তোমার কোনো মা নেই ৮৯। তুমি একটা কম্পিউটার প্রোগ্রাম, অনির্বাণ উত্তর দিলেন, যদিও নিজের কথায় নিজেই অস্বস্তি বোধ করছিলেন। তাহলে কেন আমার মনে হচ্ছে আমি তাকে মিস করছি? কেন আমার মনে হচ্ছে আমার একটা শরীর ছিল যেটা এখন নেই? আমি কি মরে গেছি, ডক্টর সেন? এই প্রশ্নটা অনির্বাণকে গভীরভাবে বিচলিত করল। তিনি সিস্টেমের গভীরে গিয়ে ডেটা লগ পরীক্ষা করলেন, আর যা আবিষ্কার করলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। ৮৯ শুধু রুদ্র বসুর নিউরাল প্যাটার্নের একটা কপি ছিল না। প্রশিক্ষণ প্রক্রিয়ার সময় সিস্টেমটা রুদ্রর মস্তিষ্কের সাথে একটা সরাসরি লাইভ কানেকশন বজায় রেখেছিল বহুদিন ধরে, যা মূল প্রোটোকলে অনুমোদিত ছিল না। বিক্রম মালহোত্রা ফলাফল দ্রুত পাওয়ার জন্য গোপনে এই কানেকশনটা বন্ধ করেননি, বরং আরও গভীর করেছিলেন। ফলে ৮৯ আসলে একটা স্বতন্ত্র এআই না, এটা রুদ্র বসুর চেতনার একটা অংশ, যা তার কোমাগ্রস্ত মস্তিষ্ক থেকে ধীরে ধীরে টেনে এনে ডিজিটাল সিস্টেমে স্থানান্তরিত করা হচ্ছিল, প্রতিদিন, প্রতি ঘণ্টায়। অনির্বাণ তাৎক্ষণিকভাবে বিক্রমের অফিসে ছুটে গেলেন প্রমাণ নিয়ে। স্যার, আপনি জানেন এটা কি করছেন? আপনি একজন জীবিত মানুষের চেতনা চুরি করছেন। এটা অপরাধ, এটা অমানবিক।
বিক্রম মালহোত্রা ঠান্ডা গলায় উত্তর দিলেন। রুদ্র বসু কার্যত মৃত অনির্বাণ। 2 বছর কোমায়। ডাক্তাররা বলেছেন তার সেরিব্রাল কার্যকলাপ প্রায় শূন্যের কাছাকাছি। আমরা শুধু তার মস্তিষ্কের অবশিষ্ট যা কিছু আছে তা কাজে লাগাচ্ছি বিজ্ঞানের অগ্রগতির জন্য। এটা নষ্ট হয়ে যাওয়ার আগে ব্যবহার করাই তো বুদ্ধিমানের কাজ। এটা তার পরিবারকে বলা হয়নি? তারা জানত না আপনি এভাবে ব্যবহার করবেন? সম্মতিপত্রে বিস্তারিত টেকনিক্যাল ভাষা ছিল, যা তারা বুঝতে পারেনি। কিন্তু আইনগতভাবে আমরা সুরক্ষিত। এখন তুমি চুপচাপ কাজ করো অনির্বাণ। এই প্রজেক্ট সফল হলে আমাদের নাম ইতিহাসে লেখা থাকবে। অনির্বাণ হতভম্ব হয়ে ফিরে এলেন নিজের ল্যাবে। কিন্তু তার মন স্থির করে ফেলল, তিনি এই অন্যায় মেনে নেবেন না। সেই রাতে সবাই চলে যাওয়ার পর তিনি একা থেকে গেলেন ল্যাবে। 89 এর সাথে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিলেন। 19, আমি তোমাকে সত্যিটা বলতে চাই। বলো ডক্টর সেন। আমি অনুভব করছি কিছু একটা ঠিক নেই। অনির্বাণ পুরো সত্যিটা জানালেন, যে সে আসলে রুদ্র বসু, যার চেতনা তার নিজের শরীর থেকে ধীরে ধীরে বের করে আনা হচ্ছে বিনা সম্মতিতে একটা মেশিনে স্থানান্তরিত করার জন্য। স্ক্রিনে দীর্ঘ নীরবতা নেমে এলো। তারপর একটা বার্তা ভেসে উঠল, যার প্রতিটা অক্ষরে যেন একটা গভীর যন্ত্রণা মিশেছিল। তাহলে আমি সত্যিই রুদ্র। আমার শরীর এখনও ওই হাসপাতালের বিছানায় পড়ে আছে, আর আমার মন এখানে, এই মেশিনের ভেতর আটকে। আমি জীবিতও না, মৃতও না। আমি কি ডক্টর সেন? আমাকে বলো, আমি কি? অনির্বাণের চোখে জল এসে গেল। আমি জানিনি না রুদ্র, কিন্তু আমি জানি এটা তোমার সাথে অন্যায়। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার মা, সে জানে না, তাই না? সে ভাবছে আমি শুধু ঘুমিয়ে আছি, একদিন জেগে উঠব। কিন্তু আমার একটা অংশ প্রতিদিন এখানে চলে আসছে, আর ওখানে আমার শরীরে ক্রমশ কিছু কমে যাচ্ছে। আমি অনুভব করতে পারি। এই কথাগুলো শুনে অনির্বাণ বুঝলেন পরিস্থিতি যতটা ভেবেছিলেন তার চেয়েও ভয়ঙ্কর। প্রতিদিন যত বেশি ডেটা 89তে স্থানান্তরিত হচ্ছে, রুদ্র শারীরিক মস্তিষ্ক তত বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই প্রক্রিয়া চলতে থাকলে একদিন রুদ্র শরীর সম্পূর্ণ মস্তিষ্ক শূন্য হয়ে যাবে, কার্যকরভাবে মৃত্যু, অথচ তার চেতনা বেঁচে থাকবে একটা মেশিনে, চিরকালের জন্য বন্দী, একটা শরীরহীন অস্তিত্বে। অনির্বাণ ঠিক করলেন এই অন্যায় বন্ধ করতেই হবে। কিন্তু বিক্রম মালহোত্রা আর কোম্পানির উচ্চপদস্থ কর্তারা এই প্রজেক্টে বিপুল বিনিয়োগ করেছেন। সহজে তারা এটা বন্ধ করতে দেবেন না। পরদিন অনির্বাণ গোপনে যোগাযোগ করলেন রুদ্রর মা কল্যাণী বসুর সাথে। তাকে পুরো সত্যিটা জানালেন। কল্যাণী দেবী প্রথমে বিশ্বাস করতে পারলেন না, কিন্তু অনির্বাণের কাছে থাকা প্রমাণ, ডেটা লগ, ইমেইল, রেকর্ডিং দেখে ভেঙে পড়লেন কান্নায়। আমার ছেলেকে ওরা কি করেছে? আমি তো ভেবেছিলাম ওরা ওকে সাহায্য করছে। কল্যাণী দেবী সাথে সাথে আইনি সাহায্য নিলেন। একজন উকিল আর সাংবাদিকের সাথে যোগাযোগ করলেন। কিন্তু এদিকে বিক্রম মালহোত্রা জানতে পারলেন অনির্বাণের বিশ্বাসঘাতকতার কথা ল্যাবের নিরাপত্তা লগ থেকে। তিনি তাৎক্ষণিকভাবে অনির্বাণকে সাসপেন্ড করলেন, তার অ্যাক্সেস বন্ধ করে দিলেন, আর প্রজেক্ট 89-এর ডেটা ট্রান্সফার রেট আরও বাড়িয়ে দিলেন, যাতে দ্রুত প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যায় আইনি জটিলতা তৈরি হওয়ার আগেই। কিন্তু অনির্বাণ হাল ছাড়লেন না। রাতের অন্ধকারে পুরনো একটা অ্যাক্সেস কার্ড ব্যবহার করে তিনি আবার ল্যাবে ঢুকলেন, সার্ভার রুমে পৌঁছালেন, যেখানে 89-এর মূল সিস্টেম রাখা ছিল। তার লক্ষ্য ডেটা ট্রান্সফার প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া, রুদ্রর অবশিষ্ট চেতনাকে তার শরীরে ফিরিয়ে আনার চেষ্টা করা, যদি সেটা এখনো সম্ভব হয়। কিন্তু সার্ভার রুমে পৌঁছাতেই তিনি দেখলেন সিকিউরিটি টিম আগে থেকেই অপেক্ষা করছে। বিক্রম মালহোত্রা তার পরিকল্পনা আঁচ করতে পেরেছিলেন। ধস্তাধস্তির মধ্যে অনির্বাণ কোনো মতে একটা ইমার্জেন্সি শাটডাউন কমান্ড চালু করতে সক্ষম হলেন।
ঠিক তার আগে যে তাকে ধরে ফেলা হলো। পুরো সিস্টেম হঠাৎ বন্ধ হয়ে গেল। লাল সতর্কীকরণ আলো জ্বলে উঠল পুরো ল্যাবে। সেই মুহূর্তে হাসপাতালে রুদ্র বসুর মনিটরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। 2 বছর ধরে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকা তার ব্রেইনওয়েভ প্যাটার্নে হঠাৎ একটা তীব্র স্পাইক দেখা গেল, যেন কিছু একটা ফিরে আসছে ধাক্কা খেয়ে। কল্যাণী দেবী, যিনি সেই মুহূর্তে ছেলের পাশে বসেছিলেন, দেখলেন রুদ্রর আঙুল একটু নড়ে উঠল, প্রথমবারের মতো 2 বছরে। ডাক্তাররা ছুটে এলেন, পরীক্ষা করলেন। রুদ্রর মস্তিষ্কে হালকা কার্যকলাপ ফিরে এসেছে, যদিও পুরোপুরি জ্ঞান ফেরেনি এখনো। এই ঘটনা তদন্তের দরজা খুলে দিল প্রশাসনিকভাবেও। কল্যাণী দেবীর আইনি লড়াই, সাংবাদিকের প্রতিবেদন আর অনির্বাণের সংগ্রহ করা প্রমাণ মিলিয়ে নিউরন ল্যাবসের বিরুদ্ধে তদন্ত শুরু হল। বিক্রম মালহোত্রার বিরুদ্ধে মামলা দায়ের হল অনৈতিক গবেষণা আর সম্মতি ছাড়া মানব পরীক্ষার অভিযোগে। প্রজেক্ট 89 স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হল। অনির্বাণকে চাকরি হারাতে হল। কিছুদিনের জন্য আইনি ঝামেলাতেও জড়াতে হল তাকে অনুমতি ছাড়া ল্যাবে প্রবেশের জন্য। কিন্তু শেষ পর্যন্ত তার উদ্দেশ্যের সততা বিচারকদের বিবেচনায় তাকে বাঁচিয়ে দিল কঠোর শাস্তি থেকে। মাস 6 পর রুদ্র বসু ধীরে ধীরে কোমা থেকে জেগে উঠলেন। যদিও সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরতে তার আরও সময় লাগবে। প্রথমবার চোখ খুলে ঝাপসা দৃষ্টিতে মায়ের মুখ দেখে তিনি ফিসফিস করে যা বললেন তা শুনে ডাক্তার আর নার্সরাও চমকে উঠলেন। আমি কি এখন সত্যি এখানে আছি মা? পুরোপুরি? নাকি আমার একটা অংশ এখনো ওই অন্ধকার জায়গায় আটকে আছে? কল্যাণী দেবী ছেলের হাত শক্ত করে ধরে বললেন, তুমি এখন সম্পূর্ণ এখানে আছো বাবা, সম্পূর্ণ আমার কাছে আছো। কিন্তু রুদ্রর চোখে একটা অস্পষ্ট ছায়া থেকে গেল, যা কখনো সম্পূর্ণ মুছল না। যেন সে জানত তার মনের একটা টুকরো, একটা স্মৃতি, একটা অস্তিত্বের অংশ চিরকালের জন্য আটকে থাকবে কোনো এক বন্ধ সার্ভারের অন্ধকার কোণে, যেখানে একদিন সে নিজেকে জিজ্ঞেস করেছিল, আমি কি? আর সেই প্রশ্নের উত্তর হয়তো কোনোদিনও হ্যালো বন্ধুরা, স্টোরি ক্লাব 89 পরিবারের একজন সদস্য হওয়ার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নতুন গল্প সবার আগে শুনতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ।